আপনারা সবাই রাইট টু এডুকেশন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে যথেষ্ট জানেন, কিন্তু আমি এখন কয়েকটা স্লাইড দেখাবো যেটা ডিসেবিলিটি লেন্সের ভেতর দিয়ে আরটিইটা আর এনইপিটা আপনাদের দেখাতে পারবো আশা করছি। আপনারা হয়তো অনেকে জানেন, অ্যাগেন হয়তো জানে না, আরটিইটা প্রথম দিকে ডিসেবলড বাচ্চাদের জন্য জায়গা রাখেনি। আরটি 2009। তারপর আমরা কয়েকজন যারা ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট সবাই মিলে চেঁচামেচি করে সরকারের কাছে গেলাম যে এটা কি আপনারা এত বড় একটা অ্যাক্ট করলেন আর আমাদের ডিসেবলড বাচ্চাদের ইনক্লুড করলেন না। তখন ওনারা আমাদের কথা শুনলেন অ্যান্ড 2009 আরটি আর 2012-তে অ্যামেন্ডমেন্ট হলো। কিসের জন্য? ওটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, তারপরে আরও দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে আরটিইতে। তো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য আরটিই, তখন ওই অ্যামেন্ডমেন্টে ওরা লেখে যে হ্যাঁ, আন্ডার সেকশন 2D যেটা ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড উইকার সেকশনসের জন্য আছে, সেইখানে সিডাব্লিউএসএনদের ইনক্লুড করা হবে এবং হলো। তখন ছিল পিডাব্লিউডি অ্যাক্ট, সেটা রিপ্লেসড হলো আরপিডাব্লিউডি অ্যাক্টে। আর ন্যাশনাল ট্রাস্টের অ্যাক্ট, যেটার কথা আমি প্রথম দিকে বললাম, তখন কেন বললাম, কেননা এই অ্যামেন্ডমেন্টে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের কথা লেখা আছে, যেখানে চিলড্রেন উইথ অটিজম, cerebral palsy, mental retardation and multiple disability, এই চারটে ডিসেবিলিটি অলসো আরটি অ্যামেন্ডমেন্টে ইনক্লুডেড হয়ে গেল। আবার লেখা আছে children, those who have severe or more than moderate disability, তাদের জন্য টিচার প্যারেন্টসদের অপশন রইল হোম বেসড এডুকেশনের জন্য। অপশন, কিন্তু কেউ ফোর্স করছে না, এটা চয়েস। সো হোম বেসড এডুকেশন তখন থেকে ইনক্লুডেড হলো যারা ন্যাশনাল ট্রাস্টে চারটে ডিসেবিলিটির জন্য। সো আপনারা মনে রাখবেন যে 2009 আরটিইতে ডিসেবলড চিলড্রেনের মেনশন ছিল না, ছিল 2012 অ্যামেন্ডমেন্টের পরে। ডিসেবলড চিলড্রেনের কথাটা 2009 লেখা ছিল যে ওরা এখানে আসছে না, ওরা আর পিডাব্লিউডি অ্যাক্টের আন্ডারে বেনিফিটস পাবে। 2012-তে লড়াই করে তখন সরকার এটা অ্যামেন্ড করলো। আচ্ছা, প্রথমে কি কি রাইটস আছে বলে দিই। ফ্রি অ্যান্ড সেকশন 2D-তে যখন ইনক্লুডেড হলো আন্ডার ডিসঅ্যাডভান্টেজ, ফ্রি কম্পালসরি নেবারহুড স্কুল অ্যান্ড ফুল এলিমেন্টারি সাইকেলটা কমপ্লিট করা। আর 3 জায়গায় লেখা আছে স্পেশাল ট্রেনিং। সেকশন 4-এ লেখা, সেকশন 7C-তে লেখা, সেকশন 8E অ্যান্ড ইভেন 9-এ কিছুটা মেনশন। কি লেখা? স্পেশাল ট্রেনিং। কেন স্পেশাল ট্রেনিং? কেননা আরটিইতে লেখা আছে যে সব বাচ্চারা এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসের মধ্যে ভর্তি করা হবে। এখন যারা কোনো দিন স্কুলে যায়নি, যাদের বাবা মারাও হয়তো শিক্ষিত নয়, তাদের পক্ষে এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস, 10 বছরের একটা বাচ্চাকে আপনি ক্লাস 4-এ দিয়ে দিলেন, সে কী করে কোপ করবে? কোপ করতে পারবে না। তাই জন্য তাদের জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হবে এবং রুলসেও এটা আরও ডিটেলসে বলা আছে যে কখন কোনখানে দেওয়া হবে, কে দেবে, আর কতক্ষণের কত দিনের ট্রেনিং হবে। তো এই স্পেশাল ট্রেনিংটা খুব দরকারি আমাদের সিডাব্লিউএসএনদের জন্যে, তাদের ওই ক্লাসের জন্যে তৈরি করার জন্যে, রেডি করার জন্যে। ওকে, সো স্পেশাল ট্রেনিং ছাড়া সেকশন 17-এ লেখা নো ফিজিক্যাল পানিশমেন্ট অর মেন্টাল হ্যারাসমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আগে শুধু ফিজিক্যাল পানিশমেন্ট ছিল, এখন মেন্টাল হ্যারাসমেন্টও ইনক্লুডেড আছে। কেন অনেক সিডাব্লিউএসএন বাচ্চাদের নেগেটিভ টার্মিনোলজি বা নেগেটিভ অ্যাটিটিউডসের জন্যে ওরা হ্যারাসড ফিল করে এবং ওরা ড্রপ আউট হয়ে যায়। সেকশন 21 রেপ্রেজেন্টেশন। একজন এসএমসিতে আপনাদের একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, একটা ডিসেবল বাচ্চার প্যারেন্ট যেন রেপ্রেজেন্টেড হয়। সেকশন 24(1) এটা খুব ইম্পর্ট্যান্ট। টিচারদের কি কাজ? টিচার ওর লার্নিং অ্যাবিলিটিটা অ্যাসেস করবে আর সেই অনুযায়ী ক্লাসে ইনস্ট্রাকশন দেবে। এটা কিন্তু খুব মিনিংফুল। আগে ওকে মানে
হয়তো নয় ফর্মালি, কিন্তু ও কতটা শিখছে কতটা জানছে এটা জেনে নিয়ে তারপরে ওকে সেই অনুযায়ী ওকে ইনস্ট্রাকশন দেবে। সুতরাং লার্নিং প্রসেসটা এই 24(1)D-র মধ্যে, which is assessment, which is teaching, which is learning and which is evaluation. এই জিনিসটা এন্টায়ার 24(1)D-তে টিচিং লার্নিং প্রসেসটা মেনশন করা। 24(1)E-তে লেখা আছে হোল্ড মিটিংস উইথ প্যারেন্টস, মানে প্যারেন্ট আর গার্ডিয়ানদের সঙ্গে প্যারেন্টদের অধিকার আছে 24 নম্বর সেকশনে টিচারদের সঙ্গে মিট করা, ডিসকাস করা, আমার ছেলেটি বা মেয়েটি ঠিক করে পড়ছে কিনা, কোন জায়গায় ভালো করছে কোন জায়গায় ভালো করছে না, এটা ওদের অধিকার। 29D and G, যে ওদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিলিটিস কতটা ডেভেলপ করেছে, ফ্রি ফ্রম ফিয়ার, ট্রমা অ্যান্ড অ্যাংজাইটি। এটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি যাদের আমাদের অটিস্টিক চিলড্রেন বা অল CWS-এর, এদের একটা ফিয়ার থাকে, একটা ট্রমা থাকে, একটা অ্যাংজাইটি থাকে, কি আমি অন্য বাচ্চাদের সঙ্গে কি ম্যানেজ করতে পারবো, টিচার কি আমাকে পছন্দ করবে, টিচার কি আমাকে বুঝবে যে আমার কি কি অসুবিধাগুলো আছে। এটা ওদের একটা বিরাট অ্যাংশিয়াসনেসের জায়গা। হ্যাঁ, ওদের প্যারেন্টদেরও এই ফিয়ার, ট্রমা, অ্যাংজাইটিটা থাকে, এবং টিচার যদি সেটা একটা হাসি মুখে ওদের অনেক জিনিসগুলো বুঝিয়ে দেয়, ইনস্টেড অফ ভুরু কোচকে তুই কী করছিস, তুই কিচ্ছু পারিস না, এটার মধ্যে তফাৎ আছে। টিচারের অ্যাটিটিউডটা বাচ্চাদের অ্যাবিলিটির ওপর অনেকটা ইম্প্যাক্ট করে, সেটা আপনারা সবাই জানেন। সো এই ফিয়ার ফ্রম trauma, anxiety and freedom from fear, trauma and anxiety, 29(2)D and G, এগুলো কিন্তু আরটির ভেরি ইম্পর্টেন্ট পার্টস, যেটা আমাদের CWS-দের উপর ইম্প্যাক্ট করে। এটা আমি একটু গ্রাফিক্যালি ওই জিনিসটাই প্রেজেন্ট করতে চেষ্টা করেছি। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, সেকশন 3, সেকশন 4, 8E and 9G on special training, and teacher training এর ওপর রয়েছে 9C and 9J। এটা 8C-তেও মেনশন, টিচার ট্রেনিংটা দরকার সবাইকার জন্য। আর 17 and 21, এটা ফ্রিডম ফ্রম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হ্যারাসমেন্ট, SMC-তে ইনক্লুড করা 21। 24(1) হচ্ছে মিটিং টিচার্স, এটা প্যারেন্টসদের অধিকার, যে আপনাদের সঙ্গে মিট করবে, জানবে ওদের বাচ্চাদের কী অবস্থা। এবং 29 ইজ ইম্পর্ট্যান্ট, যাতে এমন একটা কালচার হয়, এমন একটা এনভায়রনমেন্ট ইন স্কুল হয় যেখানে ওদের ভয় থাকবে না, বরঞ্চ ওদের আগ্রহ থাকবে স্কুলে যাওয়ার, স্কুলে পার্টিসিপেট করার। এখন আসছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর, যেটা 2020-তে 2019-এ একটা বেরোলো 200 পাতার, সেটা ভেরি এলাবোরেট। তারপরে 2 লাখ সাজেশনস কেম ইন, ওটা কেটে 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 ছুটে এখন 56 পেজেস। তো এখানে 3টে E দেওয়া আছে, এডুকেট, এনকারেজ অ্যান্ড এনলাইটেন। আমি তার মধ্যে আরেকটা E যোগ করলাম, equity. So educate, encourage and enlighten with equity. স্কুল এডুকেশন নিয়ে খালি এখন কথা বলবো, হায়ার এডুকেশনের অন্য অনেক চ্যাপ্টার আছে। স্কুল এডুকেশনে 8খানা চ্যাপ্টার। প্রথমটা হচ্ছে ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার, তারপরে হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 ড্রপ আউট রেট কী করে কার্টেল করা যায়, চ্যাপ্টার 4 কারিকুলাম অ্যান্ড পেডাগজি কী করে আমরা খুব অন্যতমভাবে ব্রেকিং দ্য ওয়ালস, সব সায়েন্স অ্যান্ড কমার্স অ্যান্ড আর্টসের মধ্যে দেওয়ালগুলো ভেঙে দেওয়া, এইটা হচ্ছে চ্যাপ্টার 4-এ। আর চ্যাপ্টার 5, যেটা আমি বড় করে লিখেছি সেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে ফর টিচার্স। আর এটা নিয়ে আমি একটু ডিটেলসে পরের স্লাইডসে দেখাবো। চ্যাপ্টার 6 ইজ IEE, ইনক্লুসিভ অ্যান্ড একুইটেবল এডুকেশন। শুধু ইনক্লুসিভ এডুকেশন নয়, কিন্তু IEE, ইনক্লুসিভ অ্যান্ড একুইটেবল এডুকেশন, যার জন্য আমি ওই একটু সময় নিয়ে একুইটির উপর একটা স্লাইড দেখিয়েছিলাম আগে। হোয়াট ইজ একুইটি অ্যান্ড হোয়াট ইজ ইকুয়ালিটি? ইকুয়ালিটি মানে সবাইকে সমান অপরচুনিটি দেওয়া, আর একুইটি ইজ সবাইকে সেই রকম অপরচুনিটি দেওয়া যাতে করে ও সাকসেসফুল হতে পারে। তার মানে হয়তো
কিছু এক্সট্রা তার চাই পজিটিভলি, সেই দ্যাট ইজ কল্ড equity. And chapter 7 is resource and chapter 8 is standard setting etc. ওগুলোতে আমি যাচ্ছি না। প্রথমেতে চ্যাপ্টার 6 and 14টা আপনারা একসঙ্গে পড়বেন। চ্যাপ্টার 6 স্কুল এডুকেশনে অন ইনক্লুসিভ অ্যান্ড equitable education, and chapter 14 হায়ার এডুকেশনে সেম equitable and inclusive education. তো এখানে একটা গ্রুপ যেটা SEDG কি socially and economically disadvantaged groups, যেটা আরটিতেও আছে, যেটা আমাদের কনস্টিটিউশনেও আছে। এই চারটে গ্রুপকে ওরা মেনশন করেছে। একটা হচ্ছে জেন্ডার, মেয়েদের, একটা সোশিও কালচারালি যারা উইকার সেকশন বা ডিসঅ্যাডভান্টেজ, যেরকম ধরুন SC, ST, মাইনরিটি এটসেট্রা। ডিসেবিলিটিস একটা গ্রুপ, আর একটা জিওগ্রাফিক্যালি ডিসঅ্যাডভান্টেজ। তারা খুব দূরে রিমোট এরিয়াসে থাকে, যাকে আমরা আমাদের সরকাররা বলে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস, অনেক দূরে রিমোট, ওখানে কিছুই পৌঁছতে পারে না। তো এই চারটি গ্রুপ নিয়ে আমাদের SEDG। তো চ্যাপ্টার 6-এ অনেকটা কিছু জেনারেল আছে আর কিছু স্পেসিফিক আছে, যেটা শুধু CWSLদের জন্য। কিন্তু টিচারদের জন্য আমি এটা বলে দিই 5.21, মানে টিচারদের জন্য যে চ্যাপ্টার, সেখানে 5.21-এ কী লেখা আছে? লেখা আছে যে আমরা অনেক বেশি স্পেশাল এডুকেটরও চাই। কিসের জন্যে? আমরা চাই মিডল অ্যান্ড সেকেন্ডারি স্কুলের জন্যে, স্পেশালি যারা ট্রেন্ড ইন SLD, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। ইনফ্যাক্ট NEP-টা খুব equitable, খুব অ্যাক্সেসিবল, খুব inclusive, কিন্তু disability specifically mentioned is only specific learning disabilities. অন্য জায়গায় লিখেছে যে NEP-তে আমরা RPWD ডেফিনিশন, যেটা ইনক্লুসিভ এডুকেশন, যেটা আমি প্রথম দিকেই বলেছিলাম, সেই পুরো ডেফিনিশনটা অ্যাকসেপ্ট করছি। পুরো স্কুল এডুকেশন রিলেটেড RPWD যেটা বলছে সেটা পুরোটাই অ্যাকসেপ্ট করছে। হায়ার এডুকেশনে অবশ্যই সেটা বলেনি, স্কুল এডুকেশনে বলেছে ফুললি কম্প্যাটেবল, আমরা পুরো RPWDর সঙ্গে সিনার্জি একটা পাচ্ছি। এই স্পেশাল এডুকেটরদের শুধু ডিসেবিলিটি নিয়ে জানলে হবে না, তাদের সাবজেক্ট টিচিং মেথড জানতে হবে। এটা নিয়ে RCI চর্চা হচ্ছে, আলাদা আলাদা টপ আপ কোর্স হচ্ছে। হ্যাঁ, সো স্পেশাল রিকোয়ারমেন্টস অফ চিলড্রেন, কিন্তু ওদের সাবজেক্ট, মানে আমি একটা ব্লাইন্ড ছেলেকে ক্লাস 7-এ কী করে ফিজিক্স পড়াবো, ক্লাস 8-এ আমি তাকে কী করে জিওমেট্রি পড়াবো বা ট্রিগনোমেট্রি পড়াবো, এইগুলো সাবজেক্ট স্পেসিফিক নলেজ যেন সব রিসোর্স টিচারদের, স্পেশাল এডুকেটরদের থাকে। এবং এটা নিয়ে RCI আর NCTE তো জানেন আপনাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, RCI হচ্ছে আমাদের স্পেশাল এডুকেশনের, এরা একসঙ্গে কাজ করছে। NEP-ও ওদের বলেছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও তাই বলেছে। তো স্পেশাল স্কুল সম্বন্ধেও লিখেছে NEP-তে, দে ডোন্ট সে স্পেশাল স্কুল, ওরা বলছে অল্টারনেটিভ ফর্মস অফ স্কুলস। তো ওরা বলছে যে আমরা দেখেছি যে এই অল্টারনেটিভ ফর্মস অফ স্কুল থেকে না বেশি হায়ার এডুকেশনের স্টুডেন্টসরা যাচ্ছে না, কিন্তু আমরা জানি যে আপনাদের স্পেশাল স্কুলে কিছু মেরিটোরিয়াস স্টুডেন্টস আছে, তাদের আমরা সাপোর্ট করব এবং আপনাদের সেন্টারে আমরা ক্যাপাসিটি বিল্ডিং করব অন ইনক্লুসিভ প্যাডাগজিস, ল্যাবস দেবো, লাইব্রেরিজ দেবো, এবং যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশনে যেতে পারে, তাদের পুরোপুরি সাপোর্ট করব। আচ্ছা, NEP-তে কিন্তু যেরকম আমি RPWD-তে প্রথমে বললাম, বেঞ্চমার্ক ডিসেবিলিটি মেনশন করা আছে, যে আমরা বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য টেকনোলজি ইউজ করব, হাই কোয়ালিটি হোম স্কুলিং করব, যেরকম RPDA অ্যাক্টে বলা আছে আমরা সেরকম করব। আর হাই সাপোর্ট নিডস যেটা RPWD বলে, এখানে হাই সাপোর্ট নিড কথাটা ইউজ করে না, দে সে দোজ উইথ সিভিয়ার অর মাল্টিপল ডিসেবিলিটি। কিন্তু এখানে একটা পয়েন্ট দেখুন, যেটা ওপর দিকে লিখেছি, রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেটর্স উইথ ক্রস ডিসেবিলিটি ট্রেনিং ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ রিসোর্স সেন্টার্স। ক্রস ডিসেবিলিটি ট্রেনিং মানে যারা শুধু ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট নিয়ে ট্রেনিংয়ে এসছে, তাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্টও ট্রেনিং দরকার, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ট্রেনিং দরকার, SLD দরকার, ASD দরকার,
এটা নিয়ে আরসিআই একটু টপ আপ কোর্সেস করা হচ্ছে, শর্ট টার্ম কোর্সেস, টপ আপ কোর্সেস। ওকে, এখানে আর আগেন মেনশন যে আমরা যেরকম আরপিডব্লিউডি অ্যাক্টে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস আছে, আমরাও সেরকম আমাদের রিসোর্স সেন্টার, আমাদের স্কুলগুলো রিসোর্স ফ্রি করব। কি করে করব? আমরা রিজনেবল অ্যাকোমোডেশনটা ব্যবহার করব। আপনাদের আমি প্রথমে দেখালাম রিজনেবল অ্যাকোমোডেশনটা কি, একুইটিটা কি, সেইগুলো এইখানে আমাদের ক্লাসরুমে খুব রেলেভেন্ট, খুব মিনিংফুল, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে স্পেসিফিক বেনিফিটস কি করে আমরা সিডাব্লিউএসএনদের দেবো। 6.25 লেখা, কি লেখা? যে এই পলিসি রেকগনাইজ করে দ্যাট চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর দিব্যাং, ওদের যেন সেম অপরচুনিটিস দেওয়া হয় ফর কোয়ালিটি এডুকেশন। 6.4 বলছে আমরা স্কলারশিপ দেবো। অফকোর্স এটা স্টেট স্পেসিফিক, আলাদা আলাদা স্টেটসে আলাদা আলাদা ওদের জন্য ব্যবস্থা থাকে, স্কিমস থাকে, অপরচুনিটিস থাকে। তো কেউ বাইসাইকেল দেয়, কেউ প্যারেন্টসদের পয়সা দেয় ট্রাভেলের জন্য, এটসেট্রা, সব স্টেটেই আছে। 6.5 লিখেছে one-on-one টিচার ট্রেনিং অ্যান্ড পিয়ার টিউটরিং। এই অ্যাকচুয়ালি এই কথাগুলো এনইপিতে লেখা আছে, যেটা প্রত্যেকটা একটা আলাদা স্ট্র্যাটেজি ফর ইনক্লুসিভ এডুকেশন। এটা 6.5 লেখা টিচার ট্রেনিং দরকার। অ্যান্ড 6.7 লেখা, 6.7 and 8 লেখা যে গার্লসদের জন্য আমরা একটা জেন্ডার ইনক্লুসিভ ফান্ড করব। একটা জেন্ডার ইনক্লুশন ফান্ডে ডিসেবলড গার্লস ওরাও ইনক্লুডেড হবে। এবং 6.13 and 6.14 এসএলডি কথা লিখেছে, স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার্স। এটা আরসিআইও কোর্স করছে আর এনসিটির সঙ্গে মিলে একটা ভালো কোর্স তৈরি করছে। আর 6.11 কি লিখেছে যে স্কুল কমপ্লেক্সেস হবে একটা জায়গায়, আর্লি চাইল্ডহুড এডুকেশন, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল সব ইন ওয়ান কমপ্লেক্স। সেখানে সুবিধাটা কী হবে? সুবিধা হবে যে আপনাদের মধ্যে যারা খুব ভালো সায়েন্স টিচার, তারা সব জায়গায় পড়াতে পারবে, সব জায়গায় তাদের বেনিফিট করতে পারবে স্টুডেন্টসরা তাদের কাছ থেকে। আরেকটা জিনিস বলে দিই, এই যে এনআইওএসকে এনইপি রেসপন্সিবিলিটি দিয়েছে যে ডেফ চিলড্রেনের জন্য আইএসএল, থ্রু আইএসএল ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ পুরো কারিকুলামটা আপনাদের চেঞ্জ করতে হবে। ওরা বেশ খানিকটা করে ফেলেছে। ওকে, সো যেরকম এনসিইআরটি পুরো ক্লাস 1 to ক্লাস 12 ডিজিটাল বুকস তৈরি করেছে ফর ডিসেবলড, অল 21 ডিসেবিলিটিস জন্য, সেরকম এনআইওএসের সাইন ল্যাঙ্গুয়েজে ক্লাস 1 to 10 অনেকখানিটাই প্রায় শেষ হয়ে গেছে। সো অনেক কাজ হয়েছে বিভিন্ন স্টেটে। আরেক দিন সময় পেলে কোন স্টেটে কী কাজ হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। এখন আমি মুভ করছি টু সুপ্রিম কোর্ট কি কি কাজ করেছে। সুপ্রিম কোর্টের তো অনেক ইন্টারভেনশনস হয়েছে। একটা হয়েছে 2021 অক্টোবর মাসে অন সিডাব্লিউএসএন, খুব দারুণ কথা বলেছে, এটা আমি নেক্সট স্লাইডে দেখাবো। কিন্তু এইটাতে বলছি একটা লো ভিশন চাইল্ডকে মেডিকেল কলেজে অ্যাডমিশন পাইয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই স্টুডেন্টটি কোর্টে গিয়ে জিতে এসেছে। সিমিলারলি রিজনেবল অ্যাকোমোডেশনে এখন কোর্ট কেসেস যেটা হচ্ছে, আমেরিকায় তো এখন 50,000 কেসেস আছে ফ্রম disabled people on reasonable accommodation. কেরালাতে রিসেন্টলি একটি স্টুডেন্ট একটু বেশি ফিজিক্যালি সিভিয়ার, সে কোর্টে ফাইল করলো যে আমার রিজনেবল অ্যাকোমোডেশন চাই, আমি এক্সামিনেশন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবো না, এক্সামিনার আমার বাড়িতে আসবে। কোর্ট রাজি হলো। তো ইউনিভার্সিটি থেকে এক্সামিনার এলো, ওর বাড়িতে পরীক্ষা দিল এবং সে ফার্স্ট ক্লাস পেল। এটা রিজনেবল অ্যাকোমোডেশন ইন প্র্যাকটিস, এবং অনেক জায়গায় এটা হচ্ছে। আর আরেকটা কি, সুপ্রিম কোর্টে যেটা অক্টোবর 21 জাজমেন্ট, সেখানে এই যে ডুয়েল সিস্টেম স্পেশাল স্কুলের অ্যান্ড রেগুলার স্কুল, এই যে সিস্টেমটা ফর সিডাব্লিউএসএন, এটা সুপ্রিম কোর্ট রেকগনাইজ করছে এবং পুশ করছে প্রত্যেকটি স্টেটকে যে তোমরা সিডাব্লিউএসএনদের জন্য বেটার কোয়ালিটি অফ এডুকেশন দাও। এটা এই সেকশনে আমার লাস্ট স্লাইড, যে পার্সনস উইথ ডিসেবিলিটিস ওদের না একটা লং অ্যান্ড ডিফিকাল্ট জার্নি হয়েছে, কিন্তু কিছু
ভালো মাইলস্টোনসও হয়েছে, কিছু কিছু ফেসিলিটেটার্স এই অ্যাকোমোডেশনস করে নিজেদের ডিসেবল পার্সনসদের ওদের নিজেদের অর্গানাইজেশন করে এটা খুব হেল্প করেছে। তাছাড়া আর পিডাব্লিউডি হেল্প করেছে, এনইপি হেল্প করেছে, আর একটা সুপ্রিম কোর্টের অর্ডার হেল্প করেছে। এই থেকে আমার মনে হয় একটা লম্বা রাস্তার লাস্ট পার্ট অফ দ্য জার্নি আমরা এসে গেছি। এখন আপনাদের সাহায্য চাই, আপনাদের কোঅপারেশন চাই, আপনাদের কোল্যাবোরেশন চাই। পাবো তো?